আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের 5 নাম্বার পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বাসার কাছাকাছি যেতেই বাড়ির ভিতর থেকে কিসের যেন চেঁচামেচির আওয়াজের শব্দ শোনা গেল। মিমিকে নিয়ে দরজা ঠেলে বাসার ভিতরে ঢুকলাম। দরজা দিয়ে ভিতরে যেতেই রাসেল বলল, আরে আয় আয়, আমি তো এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম। রাসেলকে দেখে আমি জায়গায় দাঁড়িয়ে গেলাম। এসব দেখে যেন আমি বোকা হয়ে গেছি। আমার পুরো পরিবারের মাথায় পুলিশ বন্দুক ঠেকিয়ে রাখছে। সবাই অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। রাসেল আমাকে ইশারা করে বলল সোফায় বসতে। এখন আমি চাইলেও কিছু করতে পারবো না। আমি এখন পুরোপুরি অসহায় হয়ে গেছি। এই মুহূর্তে আমি কি করব সেটাই ভাবতে পারছি না। রাসেল আমার সামনে দাঁড়িয়ে বলল, তোরে কত করে বললাম আমার সাথে পাঙ্গা নিবি না। এবার হলো তো? তোর ম্যাডাম হয়তো তোরে মারতে পারে নাই, তবে আজকে আমি তোরে পুরোই পুঙ্গু বানিয়ে দিব। হাত পা থাকার পরেও তুই কিছুই করতে পারবি না। আমি বললাম, আমার পরিবারের সবাইকে ছেড়ে দে, তোর শত্রুতা তো আমার সাথে। রাসেল মিমির দিকে তাকিয়ে বলল, যা, সবাইকে ছেড়ে দিব, শুধু মিমি আমার সাথে 1 ঘন্টা কাটাবে, পরে তুই বিয়ে করে নিস, এতে আমার কোনো আপত্তি নেই। আমি রাসেলের কলার ধরে বললাম, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার হবু বউকে বলিস তোর সাথে থাকতে? রাসেল বলল, আহা বোকামি করলি। আমি কিন্তু হাতে ইশারা করলে হয়তো তোর বাবা নইলে মা কেউ একজন তো মরবে। আমি রাসেলের কলার ছেড়ে বললাম, প্লিজ ওদেরকে ছেড়ে দে তুই। রাসেল বলল, আমার পা ধরে ক্ষমা চা, তাইলে ছেড়ে দিব, যা। বাবা রাসেলের কথা শুনে বলল, আমাদের মারলে কোনো আপত্তি নাই, কিন্তু তুই ওর মতো নষ্ট ছেলের কাছে মাথা নত করবি না। বাবার কথা শুনে রাসেল হাসতে হাসতে বলল, ওমা তাই নাকি আঙ্কেল? তো আপনাকে দিয়ে শুরু করি, কি বলেন? আমি এবার রাসেলের পায়ে পড়ে বললাম, প্লিজ ওদের ছেড়ে দে তুই। তুই যা ইচ্ছা তাই কর আমার সাথে, কিন্তু ওদের ছেড়ে দে প্লিজ। রাসেল হাসি দিয়ে বলল, ওমা এত সহজেই ছেড়ে দিব? এই পুলিশ কনস্টেবলরা, আমার পাওয়ার একটু দেখাও তো। এক কাজ করো, মুরব্বীদের দিয়ে আগে শুরু করি, চালাও গুলি। রাসেলের কথা মতো গুলি চলল, তবে 2টা গুলি। একটা আমার বাবা, আর একটা গুলি আমার আম্মুর মাথা ছিদ্র করে এপাশ থেকে ওপাশে চলে গেল। আমি আম্মু বলে জোরে একটা চিৎকার দিলাম। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বাবা মা নিচে চুপটি করে শুয়ে আছে, কোনো কথা বলছে না। আমার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে। আরো 2টা পুলিশ এসে আমাকে ধরলো। রাসেল হাসতে হাসতে বলল, কিরে ড্রামা কেমন দেখালাম, আরো দেখবি? আমি একাধারে কেঁদে যাচ্ছি, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আমার। রাসেল আমার শার্টের কলার ধরে বলল, এবার তোর হবু বউ আর তোর আপুর পালা। আমি দ্বিতীয়বারের মতো ওর পা জড়িয়ে ধরে বললাম, আমাকে আর এতিম করবি না প্লিজ, ওদের ছেড়ে দে। তুই যা বলবি আমি তাই করব। রাসেল আমাকে তুলে বলল, ও তাই করবি বুঝি, এই নে পিস্তল। রাসেল মিমিকে টেনে এনে আমার সামনে দাঁড় করিয়ে বলল, ওর মাথায় গুলি কর। এবার আমার হাত থেকে পিস্তলটা নিচে পড়ে গেল। রাসেল বলল, আমি জানি তুই এটা পারবি না, আর যদি না পারিস তাহলে তোর হবু বউকে আমি ধর্ষণ করব, পরে ওকে মারবো, আর আমার কথা না শোনার জন্য সাথে তোর বড় বোনকেও। আমি মাথায় হাত দিয়ে সোফায় বসে গেলাম, কান্না করছি আর বলছি, আমার বাবা মাকে আমার চোখের সামনে মারলি, এবার বলিস আমি আমার ভালোবাসার মানুষকে মারবো? প্লিজ তুই ছেড়ে দে এবার আমাকে, আমি আর নিতে পারছি না। রাসেল বলল, নিতে না পারলেও নিতে হবে। আমাকে যখন মেরেছিলি তখন মনে ছিল না তোর যে আমি কে? এমনকি তুই আমার বাবাকেও পর্যন্ত ছাড়িস নাই, ওনার মাথা ফাটিয়ে দিলি। এখন কেন বলিস বাঁচাতে? আমি বললাম, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দে, ভুল করে ফেলছি আমি। রাসেল বলল, আচ্ছা যা, তোরে ছেড়ে দিব আমি। 2টা থেকে একটা অপশন চুজ করে নে, বোন আর দুলাভাইকে বাঁচাবি নাকি গার্লফ্রেন্ডকে? আমি বললাম, আমি আর নিতে পারছি না, আল্লাহর দোহাই লাগে তুই প্লিজ আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে অনেক বড়। রাসেল বলল, এই তোরা তাকিয়ে দেখিস কি ওর বোনকে? এ কথা বলতেই মিমি বলে উঠলো, প্লিজ মারবেন না কাউকে, আমাকে একটু সময় দেন। রাসেল হাসি দিয়ে বলল, আচ্ছা যা দিলাম, দেখি তুই কি করতে পারিস। মিমি এবার চোখের পানি মুছে আমার হাত ধরে বলল, একদিনের পরিচয় আমাদের, কিছুদিন গেলেই তো ভুলে যাবেন, মেরে ফেলুন আমাকে, অন্তত আমার ভাই ভাবি তো বাঁচবে। মিমিকে জড়িয়ে ধরে নিচে বসে কান্না করতে করতে বলছি, আমাকে মেরে ফেলো তুমি, আমি তোমাকে মারতে পারবো না, অনেকটা ভালোবেসে ফেলেছি তোমাকে। আমার সাথে মিমিও নিচে বসে বলল, এই আমার দিকে তাকাও, এভাবে বোকার মতো কান্না করছো কেন? ওরা তোমার বাবা মাকে মেরে ফেলছে, যদি ওদের কথা না শোনো তাহলে তোমার পুরো পরিবার ধ্বংস করে দিবে। আমি মেয়েটা আসলেই ধ্বংসবতী, তোমার জীবনে আমি যখন থেকে এসেছি তখন থেকে তোমার সাথে খারাপ কিছু হয়ে যাচ্ছে। আমি সত্যি খুব খারাপ মেয়ে, আমার মতো মেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। এই সব কিছু হয়েছে আমার কারণে, আমার কারণে আপনার বাবা মা মারা গেছেন, সব দোষ আমার। আমি বললাম, এভাবে বলো না প্লিজ। মিমি বলল, আমার মতো কত মেয়ে পাবেন এই পৃথিবীতে,
শুধু একটু মনে রাখিয়েন আমাকে। মিমি নামে কেউ যে ছিল আপনার জীবনে এটা মনে রাখিয়েন। খুব ইচ্ছে ছিল আপনাকে যত্ন করে ভালোবাসবো, কিন্তু তা আর পেলাম না। ভালোবাসার কাছে হেরে গেলাম। দেখেন আমি মেয়েটা কেমন, আজকে আমাদের বিয়ে ছিল কিন্তু আপনাকে স্বামী হিসেবে পাইনি। আমি ভালোবাসা পাওয়ার যোগ্য না। শেষবারের মতো ইচ্ছে ছিল আপনার খালি বুকে মাথা রেখে ঘুমাবো, সেটাও হলো না। উপরওয়ালার কাছে বলছিলাম আপনাকে যেন আমার করে দেয়, কিন্তু দিল না। এক ন্যানো সেকেন্ডের জন্য আপনি আমার হতেন। আমার বুকের ভিতরে খুব বেশি যন্ত্রণা করছে, হয়তো এটা আপনাকে হারানোর ভয়। এক ছিটা ফোঁটা এমনকি একটু জল পরিমাণের ভালোবাসা পেলাম না আমি। কেন আমার সাথে এমন হচ্ছে? মিমি হাউমাউ করে কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। একদিকে বাবা মা হারানোর বেদনা, আরেকদিকে গার্লফ্রেন্ড হারানোর বেদনা। চোখ থেকে শুধু পানি পড়ছে, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। রাসেল আস্তে করে বলল, আমার এত সময় নেই, আমার আবার আরেক কাজে যেতে হবে। তাড়াতাড়ি কর, নইলে আমি সবকিছু ফিনিশ করে দিব। মিমি নিচ থেকে পিস্তলটা হাতে নিয়ে আমার হাতে দিল। আমার হাত এবার কাঁপতে লাগলো। দুলাভাই চিৎকার দিয়ে বলছে, প্লিজ তোরা আমার ছোট বোনের সাথে এমন কিছু করিস না, ও পিচ্চি একটা মেয়ে। আমি চোখ বন্ধ করে দিলাম। মিমি আমার মাথা ধরে বলল, আমাকে মারতে পারবেন আমি জানি, আমাকে যদি বাঁচিয়ে রাখেন তাহলেও আপনার হবু বউয়ের ইজ্জত লুটে নিবে। আপনি বুঝি তাই চান? আমি বললাম, আমি তোমাকে মারতে পারবো না, আমি পারবো না। মিমি গুলির ট্রিগারে আঙ্গুল রেখে বলল, গুলিটা একটু আস্তে করিয়েন, কখনো বাবা মা মারে নাই তো, এজন্য অল্প ব্যথা পেতেই কান্না করে দিই। তবে আপনার দিকে তাকিয়ে সহ্য করে নিব, চিৎকার দিব না। আমি চলে যাওয়ার পর ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিবেন। আমি পিস্তলটা ঘুরিয়ে যেই আমার মাথায় গুলি করব, তখন রাসেল আমার হাত ধরে বলল, তুই মরলে হবে কিভাবে? আমরা তো তোরে জীবিত রাখতে চাই। 1 মিনিটের মধ্যে ওকে মারবি, নাইলে আমি আমার কাজ শুরু করব। 59, 58, 57, 56, 55। রাসেল এভাবে সময় গুনছে। মিমি ওর মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, আজকে আমি প্রমাণ দিতে চাই ভালোবাসার জন্য মানুষ সব পারে। আমরা মেয়েরা খুব মায়াবী জানেন, কাছের মানুষের কষ্টগুলো দেখতে পারি না। ওই যে আমাদের মন নরম, এজন্য হয়তো আমরা মাঝে মাঝে প্রিয় জিনিস ত্যাগ করি। তবে শুধু এইটুকু বলতে চাই, খুব 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 ভালোবাসি আপনাকে। মারজান মুভির মতো মিমি নিজের গালায় হাতে ইশারা করে বলল, মেরে ফেলুন, প্রিয় মানুষের হাতেই তো মরছি। অনেক অনেক চাইতাম আপনাকে। আল্লাহ আমাদের মিলন তুমি লিখলে না, কলমের কালি দিয়ে না লিখলেও এভাবে একটু লিখে দিতে পারি আমি। ওর বুকে মাথা রেখে একবার একটু নিঃশ্বাস নিতাম। আমার আশা তুমি পূর্ণ করলে কি? রাসেল ইতোমধ্যে গোনা শুরু করছে। 17, 16, 15। মিমি আবার বলল, সময় কম প্লিজ। আমি বললাম, আমি পারবো না মিমি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আপু কান্না করতে করতে ফ্লোরের ওপর বসে বলছে, এমন করিস না ভাই আমার, ও পিচ্চি একটা মেয়ে, আমাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই। রাসেল আবারও 5, 4, 3। মিমি আমার ঠোঁটে আলতো করে ওর ঠোঁট বসিয়ে দিল, আর সাথে সাথে ঠাস করে একটা শব্দ হলো। রাসেল হু হু করে হাসতে হাসতে বলছে, ইস কি কষ্টকর দৃশ্য। আমার ঠোঁট থেকে মিমির ঠোঁট সরে মিমি ধস করে নিচে পড়ে গেল। মিমির বুক থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আমি এমন একটা ছেলে যে কিনা নিজের কাছের মানুষগুলোকেও বাঁচাতে পারলাম না। মিমি আমার চোখের পানি মুছে বলল, কান্না করবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। জানেন আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আপনার মুখের দিকে তাকিয়ে কিছু বলছি না। আমি জানি আপনি আমার জন্য কষ্ট সহ্য করতে পারবেন না। আমাকে একটু জড়িয়ে ধরবেন, আপনার বুকের মাঝে আমি মরতে চাই। আমি মিমিকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি আমাকে ছেড়ে যাবে না প্লিজ, থেকে যাও না, আমি একা একা বাঁচতে পারবো না, প্লিজ থেকে যাও। মিমি বলল, আমার খুব কষ্ট হচ্ছে। আমি মিমিকে আমার সামনে এনে দেখি ও হাত পা সবকিছু ছেড়ে দিয়েছে, ওর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম, মিমি প্লিজ চোখ খুলো, প্লিজ মিমি। মিমির কোনো খোঁজ খবর নাই। ওকে শত ডাকছি তাও ও আমার কথা শুনছে না। চিৎকার করে কান্না করছি, কিন্তু আমার কান্না দেখার মতো কেউ নেই। রাসেল পুলিশদের বলল, 3টা লাশ যেন এখান থেকে থানায় নিয়ে যায়। ওর কথা শুনে আপু বলল, আমার বাবা মাকে প্লিজ আমার কাছে অন্তত দিয়ে যান, যেন আমরা নিজ হাতে। আপুকে কিছু বলতে না দিয়ে রাসেল বলল, ওদের এখানে রেখে গেলে তোরাই খুনি হবি। যখন মানুষ বলবে 2 ভাই বোন মিলে নিজের বাবা মাকে সহ ছেলের হবু বউকে মেরেছে, তখন কি শুনতে ভালো লাগবে? অনেক কষ্ট দিলাম তোদের, আর একটু দিলে হয়তো এখন তোরা নিজেরাই আত্মহত্যা করে ফেলবি। রাসেল আমার সামনে এসে আমার মাথার চুল টেনে ধরে বলল, কিরে এখন কেমন লাগলো, ভালো লাগছে তো?
আমি কত করে বলছি আমার সাথে লাগতে আসবি না, কিন্তু আমার কথা শুনলি না। এবার হয়েছে না? আশা করি আমার নাম আর মুখেও নিবি না। তোর ভিতরে এখন এমন কিছু জন্ম দিয়েছে যে এখন আমার নামটা শুনতেও তোর ভয় হবে। চিন্তা করিস না, এসব কথা বাহিরে কারো কাছে প্রকাশ করব না। শুধু মানুষ বললে বলবি তোর বাবা মা বিদেশ চলে গেছে। তোর কষ্ট দেখে এখন আমার অনেক খারাপ লাগছে, এজন্য এইটুকু সুযোগ আমি তোরে দিলাম। এই তোরা লাশগুলো নিয়ে চল তো, এখন যাই এখান থেকে। ওরা আমার বাবা মায়ের লাশ নিয়ে বের হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখলাম মিমির হাতটা একটু নড়তে। এটা দেখে আমি রাসেলকে বললাম, প্লিজ মিমিকে হাসপাতালে নিয়ে যেতে দেন, ও বেঁচে আছে, ওর হাত নড়ছে। রাসেল আপুকে উদ্দেশ্য করে বলল, পরিবার হারানোর যন্ত্রণায় তোর ভাই পাগল হয়ে গেছে, ওকে মানসিক হাসপাতালে ভর্তি করে দিস। এই তোরা চল তো। দরজা দিয়ে রাসেল সবাইকে নিয়ে বের হয়ে চলে গেল। আমি যেন এখন আমার মানসিক জ্ঞান হারিয়ে ফেলছি। আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, এই আনন্দের দিনে আজকে এমন কিছু হবে এটা কে জানতো? তুই না মারপিট করতি, আজকে কেন তুই আমার বাবা মাকে বাঁচাতে পারলি না? তুই যদি ঝামেলা না করতি তাহলে আমি আমার বাবা মাকে হারাতাম না। সবকিছু হয়েছে তোর কারণে। এখন তুই আমার বাবা মাকে ফিরিয়ে দে। তোর কারণে পিচ্চি একটা মেয়ে পর্যন্ত মারা গেল, তিনটা জীবন শেষ হয়ে গেল। তুই আমার পরিবারকে ফিরিয়ে দে বলছি। দুলাভাই আপুকে ধরে বলল, এভাবে ওকে বলো না কিছু। আমার বোনকে হারিয়ে বুঝতে পারছি আমি কতটা কষ্টে আছি, আর ও তো ওর পরিবার হারিয়েছে, ওকে একটু একা থাকতে দাও। দুলাভাই আপুকে টেনে ভিতরে নিয়ে গেল। আমার চোখ থেকে শুধু পানি পড়ছে। আমি কি করব না করব এটাই বুঝতে পারছি না। নিচ থেকে উঠে ধীরে ধীরে হেঁটে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্যানের সাথে একটা দড়ি বেঁধে নিলাম। আমার মতো ছেলে বেঁচে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমার চোখের সামনে আমার বাবা মাকে মেরেছে, অথচ আমি চোখের পানি ফেলা ছাড়া কিছুই করতে পারি নাই। আমি আমার বাবা মাকে হারিয়েছি, সাথে আমার হবু বউকেও। কোনো কিছু চিন্তা না করে নিজের গলায় দড়ি দিয়ে দিলাম। মানুষ বলে আত্মহত্যা নাকি মহাপাপ, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে আমি বেঁচে থাকাটাই পাপ। গলায় দড়ি ঝুলিয়ে দিলাম। ধীরে ধীরে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। চোখের সামনে সবকিছু অন্ধকার দেখছি। চোখ দিয়ে মনে হচ্ছে এবার রক্ত বের হবে। হঠাৎ করে আপু চিৎকার দিয়ে বলল, তুই এটা কি করছিস? আমাকে একা রেখে তুইও চলে যাবি? আপুর চিৎকার শুনে দুলাভাই দৌড়ে আসলো। আপু আর দুলাভাই ধরে আমাকে নিচে নামালো। ঠাস করে আপু আমার গলে চড় মেরে আমাকে জড়িয়ে ধরে বলল, কেন এমন পাগলামো করছিস? তোর জন্য আরেকটা মেয়ে নিজেকে শেষ করে দিয়েছে, আর এখন তুই? আমি আপুকে ছেড়ে কান্না করতে করতে বলছি, বেঁচে থেকে কি করব? আমার চোখের সামনে ওরা আমার বাবা মাকে মেরেছে, যাকে বিয়ে করতে চেয়েছিলাম তাকেও মেরেছে। আমি এমন হতভাগা ছেলে যে কিনা নিজের বাবা মাকে পর্যন্ত বাঁচাতে পারি নাই। এবার কারো মুখে কোনো কথা নাই। দুলাভাই চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেল। আপু উঠে আমার সামনে বসে বলল, কপালে যা ছিল তাই হয়েছে, তাই বলে তুই আত্মহত্যা করবি? এটা তো হতে পারে না। তুই মারা গেলেই কি সবকিছু সমাধান হয়ে যাবে? মিমি ইচ্ছা করলে নিজেকে বাঁচাতে পারতো, শুধু আমাদের কারণে ও মারা গেছে। মরে গেলেই কি সবকিছু সমাধান হয়ে গেল? আমি তোরে কতক্ষণ পর্যন্ত আটকে রাখবো বল? সব সময় তো আর আমার চোখের সামনে থাকবি না। আশা করি আমার আর কিছু বলতে হবে না, থাক তুই। আপু চলে যাওয়ার পর আমি চুপচাপ রুমের এক কোনায় বসে আছি। নিজের মাথা নিজেই নেড়া করে দিলাম। আজকে 10 দিন হয়ে গেল। আমি এখন নিজেকে পুরোপুরি ঘরবন্দি করে ফেলছি। দিন রাত 24 ঘন্টা একই রুমে পড়ে থাকি। খাবার পর্যন্ত আপু এনে দেয়। দরকার ছাড়া আমি কারো সাথে কথা পর্যন্ত বলি না। নিজের পরিবারের মানুষগুলা হারিয়ে যাওয়ার পর থেকে আমি পুরোপুরি একা হয়ে গেছি। মানুষ মাঝে মাঝে বলে একাকিত্ব নাকি মানুষকে খুঁড়ে খুঁড়ে মারে। শুনছি আপু অনেকবার থানায় গিয়েছে বাবা মায়ের লাশ আনার জন্য, কিন্তু ওরা নাকি এই বিষয়ে কিছুই জানে না। মাথা নিচু করে রুমে শুয়ে আছি, তখন আপু ভিতরে ঢুকলো। আপু আমার পাশে বসে বলল, তোর ম্যাডাম কল করেছিল, কিসের যেন পরীক্ষা আছে নাকি? যা কলেজ থেকে ঘুরে আয়, মন ভালো হয়ে যাবে। আপুর কথা শুনে আবার সেই পুরাতন কথা মনে পড়ে গেল। আমি চুপ করে আছি দেখে আপু বলল, কিরে আমি তোরে কি বললাম? আমি এবার আপুর দিকে তাকিয়ে বললাম, যা এখান থেকে, আমার দ্বারাই কিছু হবে না, পড়াশোনাও আমার দ্বারাই সম্ভব নয়, ছেড়ে দিব সবকিছু। আপু রেগে আমার কানে ধরে ধমক দিয়ে বলল, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে কলেজে যাবি। কান্না করতে করতে চোখ মুখ সবকিছু ফুলে গেছে। এখন যা বাহির থেকে ঘুরে আয়। আমি বললাম, আমি না গেলে কি হয় না আপু? আপু বলল, তোরে যেতে বলছি যা, যেটা বলছি সেটা কর। আর এই 4 দেয়ালের মাঝে নিজেকে বন্দি করে রাখলে কি এমন হবে? আমি বুঝতে পারছি তখন তোর কোনো দোষ ছিল না, নিজেকে আর দোষী মনে করিস না ভাই আমার। এখন কলেজে যা। আমি বলে ওয়াশরুমে চলে গেলাম। ভালো কাপড় পরতে মন চায় নাই।
নিজেকে আয়নাতে দেখলে নিজের মায়া লাগে। চেহারার কি অবস্থা হয়েছে আমার। ফোনটা হাতে নিয়ে ওপেন করতেই মিমির ছবিটা সামনে এলো। চোখের কোণে হালকা জল এসে গেল। দরজায় দাঁড়িয়ে আপু বলল, আবার শুরু করলি? আমি তোরে কত করে বলছি এসব চিন্তা করিস না। যা হয়েছে কান্না করলে কি ফিরে আসবে? যদি ফিরে আসতো তাহলে আমার মতো হয়তো কেউ কান্না করে নাই। একটা রাত ঠিক মতো ঘুমাতে পারি নাই। আমার চোখের সামনে এখনো আমার বাবা মায়ের মুখগুলো ভেসে ওঠে। ভাই, আমার এসব বাদ দিয়ে এখন কলেজে যা। পড়াশোনা না করলে জীবন নষ্ট। আমি আপুর কথা মতো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আগে নিজের গাড়ি পর্যন্ত নিয়ে যেতাম, কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি। কলেজের গেট পর্যন্ত যেতেই দেখি আমার বন্ধুরা সবাই মিলে নতুন ছেলে মেয়েদের র্যাগিং করছে। আমাকে দেখে পাভেল ডাক দিয়ে বলল, এই ছেলে এদিকে আয়। সাথে সাথে রৌদ্র পাভেলকে বলল, ওর মন মেজাজ খুব খারাপ। চেহারার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে ওর কাছের মানুষগুলোকে মারা হয়েছে। ছেড়ে দে ওকে। রৌদ্রের কথা শুনেই পাভেল বলল, এখানে আয়। আমি ওদের সামনে যেতেই পাভেল আমার মাথায় জোরে থাপ্পড় দিয়ে বলল, টাকমাথা হাতাতেই ভালো লাগে। কে যেন বলছিল তাদের এক একটাকে কেটে টুকরো টুকরো করব। আরো কি যেন বলছিল মনে হচ্ছে না। রৌদ্র বলল, এই ছেলে তুমি এখন যেতে পারো। সরি তোমাকে বিরক্ত করার জন্য। পাভেল আমার কলার ধরে বলল, যা আমাদের জন্য সিগারেট নিয়ে আয়। বেশি দেরি করবি না, একটু পর আবার ক্লাস শুরু হবে। আমি কোনো প্রতিবাদ না করে চুপচাপ ওদের কথা মতো দোকান থেকে এক প্যাকেট সিগারেট এনে ওদের হাতে দিলাম। পাভেল আমার গালে চড় দিয়ে বলল, মানুষ চিনিস তুই? তোর ভাগ্য ভালো ছিল যে সেদিন তুই বেঁচে গেছস। যা এখন এখান থেকে যা। আমি চুপচাপ হেঁটে চলে যাচ্ছি। পিছন থেকে পাভেল বলল, বুঝলাম না, এতটা রাগী বদমেজাজি একটা ছেলে হঠাৎ করে এত ঠান্ডা হয়ে গেল কিভাবে? আমার বাবা মাকে কেউ আমার সামনে মারলে তাকে তো আমি জ্যান্ত খুন করে ফেলতাম। আমি ওদের কোনো কথা না শুনে চুপচাপ ক্লাসে চলে গেলাম। আগে সব সময় ক্লাসে সবার সামনে বসতাম, কিন্তু আজকে সবার পিছনে চুপটি করে বসে আছি। ধীরে ধীরে সবাই ক্লাসে চলে আসলো। এটা আবার রিয়া ম্যাডামের ক্লাস। রিয়া ম্যাডাম ক্লাসের ভিতরে প্রবেশ করে সবার আগে আমার দিকে নজর দিল। আমি আমার মতো চুপ করে মাথা নিচু করে বসে আছি। রিয়া ম্যাডাম উনি ওনার মতো ক্লাস নিচ্ছেন। তখন পাভেল দাঁড়িয়ে বলল, ম্যাডাম রাকিব জোর করে আমার কাছ থেকে আমার ফোন কেড়ে নিয়েছে, এমনকি আমার মানি ব্যাগও। রিয়া ম্যাডাম রেগে মেগে আমার সামনে দাঁড়িয়ে বলল, ও যা বলল সব কি সত্যি কথা? আমি কিছু না বলে চুপচাপ বসে আছি। রিয়া ম্যাডাম বলল, পকেটে যা যা আছে সবকিছু বের করো। আমি ফোনটা বের করলাম, মানি ব্যাগও বের করলাম। রিয়া ম্যাডাম সবকিছু হাতে নিয়ে বলল, বাম পকেটে কি কি আছে বের করো। আমি বাম পকেটে হাত দিয়ে আমার বাবা মা আর মিমির ছবিটা বের করলাম। 3 নম্বর বেঞ্চ থেকে আমাকে কিডন্যাপ করা সেই মেয়েটা দাঁড়িয়ে বলল, আমি আপনাকে খুব ভালো মনে করতাম জানেন ম্যাডাম। মানুষের যত সব সমস্যা হয় সবকিছু প্রিন্সিপালের কাছে বলে, আর তিনি যদি একটু খারাপ হন তাহলে সব শেষ। এই ছেলেটার বাবা মাকে এমনকি ওর ভালোবাসার মানুষকে পর্যন্ত খুন করা হয়েছে। আপনি কি ওর মনের পরিস্থিতি বুঝতে পারছেন ম্যাডাম? পকেট থেকে মানিব্যাগ নিলেন আর মোবাইলও নিলেন। এখন কি এই পিকগুলোও নিয়ে যাবেন? কেউ রিপোর্ট না করলেও আমি বলবো আপনি প্রিন্সিপাল হওয়ার যোগ্য নয়। আমি এই ছেলের মানিব্যাগ নিয়েছি 2 দিন, কিন্তু আমাকে কোনো দিন মুখের কথা পর্যন্ত বলে নাই। হয়তো আপনার মুখের ওপর কথা বলছি বলে আমাকে কলেজ থেকে বের করে দিতে পারেন, কিন্তু এতে আমার কোনো আফসোস নাই। টাকা হলে মানুষ সবকিছু পায় না ম্যাডাম। মেয়েটা এসে ম্যাডামের হাত থেকে সবকিছু নিয়ে আমাকে বলল, চলেন এখান থেকে। এখানে থেকে কি মার খাওয়ার ইচ্ছা আছে আপনার? মেয়েটা এক প্রকার টেনে আমাকে কলেজ থেকে বের করলো। আমাকে ক্যান্টিনে নিয়ে খাবার অর্ডার করে বলল, আগে কিছু খেয়ে নেন। চেহারা দেখে মনে হচ্ছে এতদিন কিছু খান নাই। আর চিন্তা করবেন না, এই যে আপনার মানিব্যাগ আর মোবাইল, আজকে কিছু নিব না। আর হ্যাঁ, আমার নিক নেইম ইভা। আমি কথা বলছি না দেখে মেয়েটা আবার বলল, কি হলো, কথা বলছেন না কেন? আমি শুধু বললাম হুঁ। ইভা বলল, আচ্ছা আগে কিছু খেয়ে নেন। আমি খাবার সরিয়ে মেয়েটার হাতে ইশারা করে বললাম, আমাকে এখন যেতে হবে। মেয়েটা খপ করে আমার হাত ধরে বলল, একটু বসেন প্লিজ। আমি পকেট থেকে মানিব্যাগ বের করে দিয়ে বললাম, এটা লাগবে তো, নিয়ে যাও। মেয়েটা আমার হাত ছেড়ে মাথা নিচু করে বলল, পেটের যন্ত্রণায় মানুষ কত কিছু করে। কখনো কি ফুটপাতে পড়ে থাকা খাবার খেয়েছেন? আমি খেয়েছি। যার এই পৃথিবীতে বাবা মা কেউ নেই সেই বুঝে কষ্ট কি জিনিস। বলতে পারেন আমি সেদিনের মতো মিথ্যা বলছি, তবে না, আমি আমার মরা মায়ের কসম খেয়ে বলছি সবকিছু সত্য। আমি জানি আমি আপনার সাথে অন্যায় করে ফেলছি। বিশ্বাস করেন, যখন শুনেছি রাসেল আপনার বাবা মাকে হত্যা করেছে তখন আমি বললাম, ওয়েট ওয়েট, তুমি কিভাবে জানো যে রাসেল? ইভা বলল, রাসেল সবাইকে নিজ মুখেই এই কথা বলেছে, কিন্তু আপনার মন খারাপ দেখে মনে হলো আপনার পাশে থাকা দরকার। নিজেকে এভাবে ভেঙে ফেললে হবে? আমি বললাম, এছাড়া আমি কি করব বলো? ওরা আমার হবু বউকে পর্যন্ত মেরে ফেলেছে। ইভা বলল,
ওরা আপনার বাবা মাকে মেরেছে, আপনি ওর পুরো গোষ্ঠী সহকারে মেরে ফেলেন। আমি বললাম, আমার দ্বারা এসব সম্ভব নয়, বেঁচে থাকতে আমার আর ভালো লাগে না। ইভা বলল, আমি টাকার সাথে লড়াই করতে করতে এখানে এসেছি, আমি জানি কষ্ট কি জিনিস। যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলবো। আমি জানি আপনার মন খারাপ, এরপরেও বলতে ইচ্ছা করছে। আমি বললাম, বলো। ইভা বলল, আপনি গ্যাং লিডার হবেন, আমরা মিলে খুব শক্তপোক্ত একটা গ্যাং তৈরি করব। আপনি শুধু পরিচালনা করবেন, আমরা সবাই মিলে রাসেলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হঠাৎ করে পাভেল এসে বলল, কিরে তোরা এখানে কি করিস? আর এটা তো সেই মেয়ে যে ছিনতাইকারী। আর শোন, পকেট থেকে ছবিগুলো দে তো, আমার দরকার আছে। পাভেলের কথা শুনে মেয়েটা ওদের বলল, দেখ ওর মন এমনি খুব খারাপ, ওকে বিরক্ত করিস না। পাভেল মেয়েটাকে ঠাস করে একটা চট দিয়ে বলল, তুই এখান থেকে যা বলছি, আমাদের মাঝে তুই নাক গলাবি না। পাভেল জোর করে আমার পকেট থেকে পিকগুলো নিয়ে হাসতে হাসতে বলছে, দেখ তোর সামনে এগুলোই আগুন দিয়ে দিব, যদি পারিস তাহলে কিছু কর। এই কথা বলে পাভেল পিকগুলোই আগুন লাগিয়ে দিল। আমি চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখছি, কিন্তু আমি আর সহ্য করতে পারলাম না। পাভেলের গলায় এক হাত দিয়ে ধরে ওকে উঁচু করে বললাম, কুত্তার বাচ্চা, তুই আমার সামনে পিকগুলোয় আগুন লাগিয়ে দিলি, আজকে দেখি তোরে কে বাঁচায়। পাভেল বাঁচার জন্য আমার দিকে হাত ছুড়াছুড়ি করছে, কিন্তু আমি ওকে বেশ শক্ত করেই ধরলাম। আমার চোখ পুরো লাল হয়ে গেছে। আমার এই রূপ দেখে কেউ আমার কাছে আসার পর্যন্ত সাহস পাচ্ছে না। রুদ্র দৌড়ে ম্যাডামকে নিয়ে আসলো। রিয়া ম্যাডাম এসেই জোরে ধমক দিয়ে বলল, ওকে ছেড়ে দাও বলছি, কলেজে ঝামেলা করলে তোমাকে সাসপেন্ড করা হতে পারে। পাভেলকে দূরে ফেলে দিলাম। রিয়া ম্যাডাম আবার বলল, ভাবছিলাম তোমার বাবা মা মরে গেছে ফলে তুমি ভালো হয়ে গেছো, কিন্তু এখন দেখি তার বিপরীত হয়েছে। আমি ম্যামের কথা শুনে সাথে সাথে ওনার চুলের মুঠি ধরে ভরা মাঠে সবার সামনে বললাম, আমাকে কি তোর মতো বেশ্যা মনে হয় রে? যখন মন চাইবে তখন আমাকে মারবি, তোর মতো শিক্ষকের মুখে আমি থুতু দিই। যদি আমার একটা বাল ছিঁড়তে পারিস তাহলে ছিঁড়ে দেখা। তোর কলেজে আসলাম না আজ থেকে, এতে যদি আমার লাইফ নষ্ট হয়ে যায় তাতে আমার কোনো সমস্যা নেই। বই পড়ে শুধু শিক্ষিত হওয়া যায় না, কিছু কিছু শিক্ষা পরিবারের কাছ থেকে পাওয়া যায়, যেটা তোর মাঝে নেই। তুই ম্যাডাম বলে বেঁচে গেলি, নইলে তোরে কলেজের ভিতরেই তোরে ধর্ষণ করতাম। টাকার দরকার হলে নিষিদ্ধ পল্লীতে গিয়ে কাজ কর, বহু টাকা পাবি। কিছুক্ষণ আগে যার সাথে আমার কথা হয়েছিল ও এসে আমাকে টেনে আমার হাত ধরে বলল, চলেন এখান থেকে, আর ওনাকে ছেড়ে দেন, এবার বেশি হয়ে যাচ্ছে। রিয়া ম্যাডাম আমার কথাগুলো শুনে দাঁড়িয়েই কান্না করছে। আমাকে এই মেয়ে মারতে পর্যন্ত নিয়েছিল। একাকিত্ব থাকাই মূলত আমার কত ভালো ছিল। মেয়েটা আমাকে টেনে একটা দোকানের সামনে নিয়ে গিয়ে সিগারেট নিল, একটা আমার হাতে দিল, আরেকটা ও জ্বালিয়ে বলল, ম্যাডামের সাথে কেউ এমন কিছু করে? আমি চুপচাপ সিগারেট খাচ্ছি, আমার মাথায় যেন সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। মেয়েটা সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, আমি ইভা, মোটামুটি বেশ মানুষ আমাকে চিনে, চুরি ডাকাতি মারপিট করা আমার কাজ। আমি সিগারেট ফেলে দিয়ে বললাম, আমি এখন বাসায় যাব, থাকো তুমি। ইভা আমার পিছনে আসতে আসতে বলছে, আমি বলছিলাম যে গ্যাংস্টারের কথা, ওটা কি? আমি বললাম, বিকালে আমার বাসায় একটা রাইফেল দিয়ে যাবে, আর পারলে কিছু ছেলে পেলে জোগাড় করো। ভাবছিলাম ভালো রাস্তায় যাব, কিন্তু ওরা আমাকে ভালো হতে দিল না। এখন আমাকে দেখতে হবে আমি কে। ইভা বলল, এই তো গুরু, এখন আমার কেঁপে গেছে। ইভা আমার দিকে হাত বাড়িয়ে বলল, তাহলে আজ থেকে আপনি আমার বস প্লাস বন্ধু। মেয়েটার সাথে হাত মিশিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। ইভাকে আমার ফোন নম্বর দিয়ে রিকশায় উঠে গেলাম। রাস্তার এক পাশে। তো এভরিওয়ান, গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং সব গল্প পাওয়ার জন্য। আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।